নমস্কার, স্কেয়ার চার্জার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আরেকবার। টিম স্কেয়ার চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছে লেখিকা মৈত্রী চ্যাটার্জির কলমে ভৈরনাথের ভয়ঙ্কর সাধনা গল্প অবলম্বনে লীলাবতীর প্রতিশোধ। আজকের গল্পটিতে বিভিন্ন ভয়ঙ্কর প্রেক্ষাপট রয়েছে, যেমন নরবলি। তাই দুর্বল হৃদয়ের ব্যক্তিরা আজকের গল্পটি থেকে দূরে থাকলেই ভালো হয়। আজকের গল্পের সূত্রধার আমি অভিক। গল্প পাঠে প্রীতম ঘোষ। মুখ্য চরিত্রে সৌরভ সাহা, দিব্যেন্দু দাস, দিব্যেন্দু গোস্বামী, অভিক, শুভ ধর, নবস্মিতা, সৌরভ রায়, প্রীতম ঘোষ। শব্দ সংযোজন দেবরাজ দে। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ রাকিব ফ্রম গল্পাসুর। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গ্রাম বাংলার প্রেক্ষাপটে একটি ভয়ঙ্কর কাহিনী, লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে লীলাবতীর প্রতিশোধ। নিশুতি রাত, এক অখণ্ড নীরবতা বিরাজ করছে চারপাশে। সেই নিস্তব্ধতা ভেঙে ঢং ঢং করে রাত 2টোর ঘণ্টা বেজে উঠল শহরের উপকণ্ঠে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের বিশাল দেওয়াল ঘড়িতে। আজ যেন ঘড়ির ঘণ্টাটা একটু বেশি জোরেই বাজছে। সুরটাও সম্পূর্ণ অন্যরকম, যেন শতাব্দী প্রাচীন ঘড়ি কোনো এক অতি প্রাকৃতিক শক্তির প্রভাবে বেজে উঠেছে দীর্ঘ যুগ পরে। ঘুমন্ত কয়েদিদের অনেকেরই ঘুম ভেঙে গিয়েছে ঘড়ির সেই অস্বাভাবিক তীক্ষ্ণ আওয়াজে। ঘুম ভাঙার সাথে সাথে তারা দেখতে পেল এক অকল্পনীয় ভয়াবহ দৃশ্য। সেল নাম্বার 305-এর কয়েদি সরীসৃপের মতন বুকে হেঁটে বেড়াচ্ছে, চরকির মতন ঘুরপাক খাচ্ছে সেলের মেঝেতে। চতুষ্পদী জন্তুর মতন 2 হাতে পায়ে ভর দিয়ে ছোটাছুটি করছে গোটা সেল জুড়ে। তার মুখে যন্ত্রণা ও আতঙ্কের ছাপ সুস্পষ্ট, তবু গলা দিয়ে কোনো রকম শব্দ বেরোচ্ছে না। লোহার বেড়ি ভেঙে ফেলেছে, নিজের ওপর তার আদেও কোনো নিয়ন্ত্রণ নেই। নিজের ওপর তার আদেও কোনো নিয়ন্ত্রণ নেই। কেউ যেন তার বাক শক্তিটুকুও কেড়ে নিয়ে তাকে চালনা করছে নিজের ইচ্ছে মতন। ধুঁকতে ধুঁকতে একবার গরাদের ভিতরে, একবার বাইরে হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে কি সব যেন বিড় বিড় করে বলে চলেছে। পাশের সেলের এক কয়েদি হলদেটে দাঁত বের করে হেসে বলল, ও বেটা পাগল হয়ে গেছে হুজুর, নইলে শিকল ভাঙে কি করে? ওদের মেন্টাল হাসপাতালে দিয়ে আসুন গে। সে আরো যেন কি সব বলতে যাচ্ছিল, দ্বার রক্ষীর ধমক খেয়ে চুপ করে গেল। একসময় কয়েদির মুখ দিয়ে গোঙানির শব্দ বেরিয়ে এলো। সবাই ভয়ে ভয়ে তাকিয়ে দেখল সে 2 হাত দিয়ে নিজের গলা থেকে কি যেন ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। যেন অদৃশ্য কেউ তার গলা টিপে ধরে রয়েছে। সেলের বাইরে কম পাওয়ারের বাল্বের নিভু নিভু আলো জ্বলছিল। হঠাৎ একটা বিকট হাসির শব্দ ভেসে এলো সেলের অন্ধকার কোণ থেকে। দৃশ্যটা দেখে সবাই তখন একেবারে বাকরুদ্ধ
স্তব্ধ হয়ে গিয়েছে। প্রবল অট্টহাসির শব্দে সম্ভিত ফিরে এলো একজন রক্ষীর। ভয়ে কাঁপতে কাঁপতে সে ছুটে গেল জেলের সুপারকে খবর দিতে। জব্বর গরম পড়েছে। হরিনাথ চাটুর্যে তার দাদা পরেশনাথকে নিয়ে মোহনপুর গাঁয়ের মেঠো পথ ধরে ক্লান্ত বিধ্বস্ত হয়ে হেঁটে আসছিলেন। ধান ক্ষেতের কাছে এসে মাঠের ধারে বটগাছের তলায় একটু চিরতে বসলেন দুজনে। জমিতে চাষিরা কাজকর্মে ব্যস্ত ছিল। সামনেই একজন কৃষক কাস্তে হাতে ক্ষেতের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। হরিনাথ তাকে ডেকে বলল, ওয়ে ও চাষি ভাই, শুনছো? একবার এদিক মানে আসো তো দেখি। হরিনাথের ডাক শুনে টোকা মাথায় দেওয়া লোকটা কাস্তে নিয়ে ধান ক্ষেত থেকে উঠে এলো। হরিনাথ বলল, আমরা সেতল ছায়া গ্রাম থেকে আসছি গো। আমার নাম হরিনাথ চাটুর্যে, আর ইনি হলেন আমার বড়দা পরেশনাথ চাটুর্যে। বেশ কিছুদিন ধরে আমাদের ছোট ভাই কেসটা মানে কৃষ্ণনাথ নিরুদ্দেশ কোথায় যে গেল। এদিকে দুদিন বাদে পাত্রীপক্ষের বাড়িতে বিয়ের পাকা কথা বলতে যাওয়ার কথা আছে। তাই এই গাঁ সেই গাঁ ঘুরতে ঘুরতে শেষে তোমাদের মোহনপুরে এসে হাজির হলো। শুনছি তোমাদের এখানে আমবাগানের ভিতরে নাকি একটা বড় কুটির আছে। তার আশপাশে কেসটার মতো দেখতে একজনকে ঘুরঘুর করতে দেখা গেছে নাকি। তাই খোঁজ নিতে এলুম আর কি। তা তোমার নাম কি ভাইয়া? কি বাবু, আমার নাম হরেন, হরেন চাষি। আপনি কি পাগলা বাবার কথা কইছেন? তেনাকে তো অনেক দিন ধরে এ তল্লাটে দেখা যাচ্ছে না। পাগলা বাবা সে আবার কি? তোমাকে তো একটু আগেই বললুম আমরা এসেছি আমাদের ভাই কেসটার খোঁজ করতে। কিন্তু তুমি পাগলা বাবা বলছো কাকে? ওই কুটুরে এক বাবাজি বাস ছিল। তার বয়স অল্প হলেও তিনি হাত টাত দেখে নিতে পারতেন। খুব ভালো তন্তর মন্ত্র জানতেন। কারো রোগ ব্যাধি হলে চিকিৎসাও করতেন। গরিবদের কাছ থেকে এক পয়সাও নিতেন না। একটু পাগলাটি গোছের হলেও খুব ভালো মানুষ ছিলেন। অহন অবশ্যই ওই বাড়ি ছেড়ে তিনি কোথায় যেন চলে গেছেন। অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবলুম আপনারা তেনার খোঁজই করছেন হয়তো। আরে না না, আমাদের ভাই কেষ্ট কোনো জ্যোতিষী কিংবা বাবাজি টাবাজি নয়। সে এক অতি সাধারণ গো বেচারা ছিল। হ্যাঁ বুঝেছি, কিন্তু আমি আপনাদের ভাইরে দেখিনি গো কর্তা। তাছাড়া ওই পাগলা বাবার কুটিরে এদানিংকালে ওনার এক আত্মীয় থাকেন। তিনি কিছুদিনের জন্য বেড়াতে এসেছিলেন। কিন্তু পাগলা বাবার নিখোঁজ শুনে আমাদের অনুরোধে ও বাড়িতে থেকে পাগলা বাবাকে খুঁজে বের করার চেষ্টা চরিত্রই করছেন। নাম সিদ্ধেশ্বর। সিদ্ধেদের সাথে আমার ভাবসাব আছে। আপনারা চাইলে কথা কইয়ে দিতে পারি। না না, ওনার সাথে কথা বলে কি লাভ হবে? চিনি না জানি না, তিনি কেসটার খোঁজ কি করে দেন? আগে আপনারা কইলেন আম বাগানে নাকি আপনাদের ভাইকে কেউ ঘুরতে দেখেছে। যদি কোনো সুরাহা মেলে তাই সিদ্ধেদের সাথে কথা কইতে কইলুম আর কি। তবে কথাবার্তা শুনে মনে হয় আপনাদের কেউ ভুল কাপড় দিয়েছে। এত দূর থেকে এসেছেন, খালি হাতে ফিরে যাবেন? তার চেয়ে এক কাম করেন কথা। কদিন ধরে শুনছি আমাদের গ্রামের একদম শেষ মাথায় শ্মশান ধারে রোজ সকাল থেকে কোনো এক সাধু বাবা তার ঝোলা নিয়ে বসে। তিনিও নাকি তন্তর মন্তর ঝাড় ফুঁক এসব করে। অনেকের উপকারও হয়েছে। আপনারা তেনার কাছে গিয়ে সমস্যার কথা কয়ে আসেন, কিন্তু একটা ব্যবস্থা উনি কইরে দেবেন নিশ্চয়। পরেশনাথ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, না না, সাধু না কি দেখো গে, যত সব ভণ্ড অসৎ সাধুর দলে ছেয়ে গেছে গ্রামগুলোতে। নিরীহ মানুষদের বোকা বানিয়ে রোজগার করে। আমি ওসবে বিশ্বাস করি নে। ওখানে গিয়ে কাম না। তারপর একথা সে কথা বলতে পরেশনাথ ফতুয়ার পকেট থেকে একটা চাবি বের করে বললেন,
হরেন ভাইয়া, এই দেখো আমার ভাই কেষ্টার ছবি। একে দেখতে পেলে শীতল ছায়ায় একটাবার খোঁজ দিয়ে এসো কেমনে। গায়ে ঢুকে হরি মাস্টার নাম বললেই সবাই বাড়ি চিনিয়ে দেবে। বেলা অনেক হলো, আমরা এবার রওনা দেব। হরেন বলল, আজ্ঞে কর্তা, ছবিটা দেখে রাখলুম। ওনারে দেখতে পেলে নিশ্চয়ই খবর দেবো আপনাদের। আরও কিছুক্ষণ গাঁয়ের আশেপাশে খোঁজ খবর চালিয়ে হরিনাথ এবং পরেশনাথ দুজনেই আশাহত হয়ে অবশেষে নিজের গাঁয়ের দিকে যাত্রা করলেন। পরেশনাথ যেতে যেতে বললেন, এবার তো তবে থানায় যাওয়া ছাড়া আর কোনো উপায় রইল না রে হরি। বদ্দা, থানায় যাওয়ার আগে একটিবার আচার্য মশাইয়ের বাড়ি যাব। শুনেছি উনি খুব ভালো গণনা করতে পারেন। ওনাকে তো তুমি বিশ্বাস করো। বেশ, তাই যাব, কিন্তু কেসটা কোথায় গেল বলতো? হুটহাট না বলে কয়ে বেরিয়ে যাওয়াটা বড্ড স্বভাবে দাঁড়িয়ে গেছে দেখছি। হ্যাঁ বদ্দা, তবে এবারের মতো এতদিনের জন্য কোথাও উধাও হয়নি এর আগে কখনো। চারদিকে তো খোঁজ লাগালুম, দেখা যাক কি হয়। আমাদেরও হয়েছে যত চা। এই ঘটনার মাসখানেক পর হরেন একদিন বিকেলে শ্মশান ধার দিয়ে ঘরে ফিরছিল। এমন সময় সে দেখতে পেল অশ্বত্থ গাছের নিচে এক জটাধারী সাধু বাবা ঝোলা নিয়ে বসে রয়েছেন। তাকে সবাই শ্মশান সাধু বলে ডাকছে। গ্রামবাসীদের ভিড় উপচে পড়েছে সেখানে। হরেন আগেই শুনেছিল ওই সাধু নাকি বড় বড় জটিল সমস্যার ঠিকঠাক সমাধান করে দেন। তার ঝাড়ফুঁক আর তন্ত্রমন্ত্রের এমন জোর, তার নাম শুনলে ভূত প্রেত নাকি ভয়ে পালিয়ে যায়। তিনি অসুখ বিসুখে কবিরাজের টোটকা টাটকেও দিয়ে থাকেন। তাই হরেন একবার নিজের চোখে সাধু বাবাকে দেখে গেল। এদিকে পরের দিন সন্ধ্যের মুখে হরেন মাঠ থেকে ফিরে সবে হাত পা ধুচ্ছে, এমন সময় হঠাৎ প্রতিবেশী গগন সমাদ্দারের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে এলো। সে কোনো মতে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি সেখানে গিয়ে হাজির হলো। পাড়া প্রতিবেশীরাও ছুটে এলো যে যার কাজ ফেলে। গ্রামবাসীদের ভিড় উপচে পড়েছে গগনের বাড়ির উঠোনে। সবাই বলল গগনের ছেলে গনসাকে নাকি পেঁচোই পেয়েছে। হরেন অবাক হয়ে দেখল শ্মশান ধারের সেই সাধু বাবা এসে ঝাড়ফুঁক করছেন। বিচিত্র মন্ত্রোচ্চারণ করতে করতে এক মুঠো গুঁড়ো দ্রব্য হাতে নিয়ে ধোঁয়ার মতন করে ছড়িয়ে গনসার দিকে কিছুটা ছুঁড়ে দিতে সে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। একটা ছায়ার মতন কিছু পরিত্রাহী চিৎকার করতে করতে বেরিয়ে গেল তার শরীর থেকে। সাধু বাবা গগনকে বলল, যা, তোর ছেলেকে ঘরে নিয়ে যা, ও ঠিক হয়ে গেছে। গগনের টাকার অভাব ছিল না। সে তখনই কোঁচড় থেকে অনেকগুলো টাকা বের করে সাধু বাবার ঝুলিতে দিয়ে প্রণাম করল। এছাড়াও গাঁয়ের অনেকেই যে যার সাধ্য মতন দানের অর্থ ফুলমূল, চাল, কলা, ক্ষেতের আনাজ এসবও এনেছিল। তারাও একে একে প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলে গেল। জয়ধ্বনি উঠল শ্মশান সাধুর নামে। ওদিকে সাধু সবার কর্মকাণ্ড দেখে হরেনের বেশ ভালো লাগলেও ওর কেবলই মনে হতে লাগলো যে ওই সাধু বাবাকে ও আগেও কোথাও যেন দেখেছে। সে মনে মনে ভাবল, হয়তো আশেপাশে কোনো গ্রামে যাতায়াতের পথে এই সাধু বাবাকে দেখে থাকতে পারি। এনার সাথে একদিন আলাপ জমাতে আসতে হবে, বলা যায় না কখন কি প্রয়োজন হয়। ওদিকে পাগলা বাবার আত্মীয় সিদ্ধেশ্বরের সাথে হরেনের ইদানিং খুব ভাব হয়েছে। গগন সমাদ্দার জেলার সদর দপ্তরে কাজ করে
রোজ ভোর ভোর বেরোতে হয় তাকে। বেশ কয়েকদিন ধরেই ভোরবেলায় সে হরেনকে পাগলা বাবার বাড়ি থেকে বেরোতে দেখে বেশ অবাক হয়েছে। একদিন কথায় কথায় সিদ্ধেশ্বরের প্রসঙ্গ তুলে হরেনকে প্রশ্ন করল গগন। হরেন বলল, সিদ্ধেশ্বর অমায়িক স্বভাবের লোক। সে কলকাতার বাসিন্দা, ওখানকার অফিসে চাকরি করে। ও পাগলা বাবা মানে আমাদের চন্দরনাথের জ্ঞাতি ভাই গো গগনদা। একদিন পর এসে দেখে চন্দর বাড়িতে নাই। কি আর করবে, এত বড় বাড়ি তো ফাঁকা ফেলে রাখা যায় না। তাই এখানে থেকেই রোজ শহরে যাতায়াত করছে যতদিন না চন্দর ফিরে আসে। তুমি তো জানোই চন্দরদের বাড়িটা বেশ খোলা মেলা, পুরোনো আমলের জমিদার বাড়ি। একে ব্যবসা গরম পড়েছে, তার উপর সিধেদা মানে সিদ্ধেশ্বর বলছিল কিছুদিন ধরে রাত হলেই নাকি বাড়ির ছাতে দোতলার টানা বারান্দায় কাদের যেন পায়ে শব্দ পাওয়া যায়, অথচ ওপরে গেলে সে শব্দ থেমে যায়, কারোর কোথাও দেখা নাই। ফলে সিধেদার পক্ষে একা অত বড় বাড়িতে থাকাটা মুশকিল হয়ে উঠেছে। এদিকে চন্দরকে খুঁজে না পাওয়া পর্যন্ত এ বাড়ি ছেড়ে তার যাওয়ার উপায়ও নেই। তাই সিধেদার অনুরোধে আমি কয়েকদিন ধরে ও বাড়িতে ওর সাথে রাতের বেলায় থাকছি। ভোর হলে বেরিয়ে আসি। ওখানে থাকলে গরমে অত কষ্ট হয় না, এতে আমার ভালোই হয়েছে। ও তাই বলো? সত্যি চন্দ্রনাথ যে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল কিছুই তো বোঝা গেল না। আচ্ছা হরেন, ওর কোনো দুর্ঘটনা ঘটেনি তো? ছেলেটা বড় ভালো ছিল। হরেনেরও মাঝে মাঝে এমনটাই মনে হয়। গগন বলল, চন্দ্রনাথ তো বিরাট সম্পত্তির মালিক, কেউ হিংসার বশে কিছু করে দিল না তো? হরেন বলল, কোনো সত্তর থাকলে সিধেদা ঠিক জানতে পারতো। যাই হোক, প্রতিদিনের মতো আজও সিদ্ধেশ্বর ওরফে সিধু সন্ধেবেলায় শহর থেকে ফিরে কুয়োর জলে হাত পা ধুচ্ছিল। হঠাৎ ঘরের ভেতর দুদ্দার দুমদাম শব্দ শুরু হয়ে গেল। সিধু ছুটে গেল ঘরের দিকে, কিন্তু শিকল খুলে ঘরে ঢুকে দেখল কোথাও কিছুই নেই। জানলা দরজা যেমনকার তেমন পাটে পাটে বন্ধ রয়েছে। শব্দটা অন্য বাড়ি থেকে এসেছে ভেবে সেটা নিয়ে আর বিশেষ মাথা ঘামালো না সিধু। কিছুক্ষণ পর হেঁসেলে ঢোকে মুড়ি মাখা আর চা নিয়ে দাওয়া এসে বসল। চা মুড়ি খেতে খেতে সিধু কি একটা ভেবে নিজের মনে হাসছিল, কিন্তু সিদ্ধেশ্বরের সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ কড় কড় করাত এরকম এক ধরনের শব্দে ঘরের ভিতর বাজ পড়ল যেন। সে চমকে উঠল। এ কি দুর্যোগ শুরু হলো নাকি আবার? কিন্তু আমি তো বাইরেই বসে আছি, কই মেঘ ডাকছে না তো, তাহলে কিসের আওয়াজ ওটা? কথাটা ভেবে খাবার ফেলে সিধু আবার ঘরের দিকে ছুটে গেল, কিন্তু ঘরের বাইরে কোথাও কিছুই চোখে পড়ল না। বাইরে উঁকি দিয়ে দেখল মেঘমুক্ত পরিষ্কার আকাশ। তাহলে ঘর কাঁপিয়ে বাজ পড়ার শব্দ হলো কোথা থেকে? হঠাৎ তার চোখ চলে গেল দালান কোঠায় ঝুলন্ত ঝাড়বাতিটার দিকে। হাওয়ার দাপটে সেটা এমন জোরে জোরে তুলছে যেন এখনই ওর মাথায় ভেঙে পড়বে। সে ছিটকে আরো দূরে সরে গেল। ভেবে পেল না ঘরের ভেতরে এত জোর আওয়াজ কোথা থেকে আসছে। বাইরে তো সবই চুপচাপ শান্ত। হঠাৎ লম্ফর আলোয় দেওয়ালে বিশ্রী আঁচড়ের একটা দাগ দেখে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এ কি, কে এভাবে নখ দিয়ে আঁচড় কেটেছে? দেওয়ালে নিজের ছায়া দেখেও ভীষণ ভয় পেয়ে গেল সে। কিছুক্ষণের মধ্যে তার ভয়কে সত্যি করে দিয়ে একটা কুয়াশার মতন ছায়া খুব দ্রুত ঘরের
একদিক থেকে অন্যদিকে দ্রুত সরে গেল। সিধু মুহূর্তের মধ্যে সেদিক ছুটে গেল, কিন্তু কাউকেই দেখতে পেল না। হঠাৎ তার চোখ চলে গেল ঘরের একপাশে টিনের তোরঙ্গের ওপরে রাখা কাঠের বাক্সটার দিকে। কে যেন বাক্সের ডালায় বীভৎস ভয়ঙ্কর সব ছবি এঁকে খোদাই করে দিয়েছে। এই ভ্যাপসা গরমেও ঘরের কোণে প্রচণ্ড শীত অনুভব করল সে। লক্ষণ মোটেও ভালো ঠেকছে না তার। আগে শুধু রাতে নানান রকম শব্দ শোনা যেত, এখন সন্ধেবেলাতেও উৎপাত হচ্ছে। তাহলে কি এ বাড়িতে সত্যিই কোনো অশরীরীর উপদ্রব ঘটেছে? ভেবে গাটা ছমছম করে উঠল সিধুর। সে হাত ঘড়িতে সময় দেখল। রাত হতে এখনো ঢের দেরি। হরেনকে তো 10টার আগে পাওয়া যাবে না। কি করি এখন? ভয়ে ভয়ে ঘর থেকে বেরিয়ে এসে সদর দরজার কাছে দাঁড়িয়ে এসব কথাই ভাবছিল সে। তবে ভাগ্যক্রমে হরেন হঠাৎ সেই সময় সিধুর বাড়ির সামনে দিয়ে গামছা কাঁধে তালদিঘিতে যাচ্ছিল। সে হরেনকে ডেকে ঘটনাটা খুলে বলল। সব শুনে হরেন বলল, সত্যি কি ভূত প্রেত নাকি অন্য কোনো রহস্য আছে? চন্দরদের বাড়িতে তুমি যে একদিন ধরে এসে রয়েছ, তাতে মনে হয় কারো পাকা ধারে মই পড়েছে। হয়তো তারাই তোমায় ভূতের ভয় দেখিয়ে এখান থেকে ভাগিয়ে দিতে চাইছে। একদম ঠিক বলেছ হরেন ভাইয়া। এই কথাটা এতক্ষণ আমার মাথাতেই আসেনি। আমি বেকার বেকার ভূত প্রেতের কথা ভেবে ভয়ে মরছি। এ যে আসলে মানুষ ভূত তা ভাবতেও পারিনি। হরেন বলল, হ্যাঁ গো সিদেদা, ভয় পেলে চলবে না। আজকে রাতটা দুজনে মিলে জেগে কাটাবো। হানে যা গরম লাগছে, আমি দিঘির জল নাইতে গেলাম। নিয়ে এসে গিন্নিকে বলে একটু পরে চলে আসবে কেন, ঠিক আছে? হরেনের সাথে কথা বলে সিদ্ধেশ্বর হাঁপ ছেড়ে বাঁচল। যাক, আজ রাতেও একটা ব্যবস্থা হয়ে গেল তাহলে। হরেন এলেই তাড়াতাড়ি রাতের খাওয়া দাওয়া সেরে লাঠি সোটা নিয়ে তৈরি হয়ে থাকবো। তারপর দেখি কার এত সাহস যে আমাকে এ বাড়ি থেকে ভাগিয়ে দেয়। এরপর নানা ভাবনা চিন্তার মধ্য দিয়ে কিছুটা সময় কেটে গেল। এদিকে 8:30টার মধ্যে হরেনও এসে হাজির হলো। ওকে দেখে তাজ্জব বনে গেল সিদ্ধেশ্বর। অবাক হয়ে বলল, এর মধ্যে স্নান খাওয়া সেরে চলে এসেছো? এই তো মিনিট 15 আগে তালদিঘিতে ডুব দিতে গেলে। হরেন একটা কান এঁটো করা হাসি হেসে বলল, এবারে ছাতের হাওয়া খেতে তাড়াতাড়ি চলে এলাম সিদেদা। সিদ্ধেশ্বরের মন খচখচ করতে লাগলো। কি জানি বাবা, হরেন বোধহয় ম্যাজিক জানে। স্নান করে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে আসতে অন্তত 40-45 মিনিট সময় তো লেগে যাবার কথা, অথচ ও 15 মিনিটে এসে হাজির হলো। আবার হাসিটাও কেমন যেন অদ্ভুত ছিল। তবে যাই হোক, একদিকে ভালোই হয়েছে, বেশিক্ষণ একা থাকতে হলো না তাকে। শুধু বেশ খুশিই হলো। খানিকক্ষণ আলাপ আলোচনার পর হরেন বলল, চলো সিদেদা, আমরা এবার দোতলায় বারান্দায় যাই, তারপর ছাদটাও ঘুরে দেখে আসবো। আগে থেকে সব দেখা থাকলে দরকারের সময় বজ্জাতগুলোকে খুঁজে বের করতে বেশিক্ষণ সময় লাগবে না। হরেনের কথাটা সিধুর মনে ধরল। সদর দরজায় হুড়কো টেনে উপরে উঠে গেল দুজনে। কিন্তু লণ্ঠন হাতে সিঁড়ি দিয়ে ওঠার সময় পাশের দেওয়ালে একটা বিশাল ছায়া দেখে আঁতকে উঠল সিদ্ধেশ্বর। হরেন সিঁড়ি বেয়ে এমনভাবে আগে আগে উঠে যাচ্ছে যে তাকে দেখে মনে হয় যেন এ বাড়ির সব কিছু একেবারে তার নখদর্পণে রয়েছে।
কিন্তু হরেনের ছায়া হঠাৎ এত লম্বা হতে পারে কি করে? হ্যারিকেন বা লম্ফের আলোয় দেওয়ালে কারোর ছায়া পড়লে লম্বা দেখায় ঠিকই, কিন্তু সেক্ষেত্রে মাথাটাই বেশি লম্বাটে দেখায়। কিন্তু হরেন বেঁটে ঘাটো মানুষ, তার ছায়া এত অস্বাভাবিক দীর্ঘ কখনোই দেখাবে না, সেটা সম্ভব নয়। ওর হাঁটার ভঙ্গি দেখেও সিধু অবাক হয়ে গেল। সিঁড়িতে তার পায়ের পাতা পড়ছে না। গোড়ালিটুকু সিঁড়ি স্পষ্ট করার আগেই কেমন যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। হরেনের শরীরটা আর রক্ত মাংসের শরীরে নেই, ধোঁয়াটে অবয়বে পরিণত হয়ে গিয়েছে। সিদ্ধেশ্বরের একবার মনে হলো লম্ফের আবছা আলোয় সে নির্ঘাত ভুল দেখেছে। এমন আবার হতে পারে নাকি? তাই চোখ কুচলে আবার ভালো করে তাকালো, কিন্তু যা দেখলো তাতে আগের চেয়েও ভয়ঙ্কর। এতক্ষণ দেওয়ালে ছায়া দেখে ভয় পাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে হরেন সত্যি সত্যি অস্বাভাবিক রকমের লম্বা হয়ে গিয়েছে, বিশাল ভয়ঙ্কর ছায়া মূর্তিতে পরিণত হয়েছে। সিদ্ধেশ্বরের বুকের রক্ত একেবারে হিম হয়ে গেল, তবু মনে সাহস এনে কোনো মতে বলল, ভায়া হরেন, তো তোমার চেহারাটা এত লম্বা হয়ে গেল কি করে? হরেন কোনো উত্তরই দিল না, শুধু ঘাড় ঘুরিয়ে সিধুর দিকে তাকিয়ে বেঁতো হাসি হাসল। কি বিভৎস বিকৃত হয়ে গিয়েছে হরেনের সেই মুখটা। ঝকঝকে সাদা দাঁতের ফাঁক দিয়ে টকটকে লাল জিভ লক লক করছে। সামনের কয়েকটা দাঁতে রক্তের ছিটে ফোঁটা লেগে রয়েছে। দেখেই মনে হচ্ছে যেন এই মাত্র রক্ত পান করে এসেছে সে। ঠোঁটের কোষ বেয়ে সে রক্ত গড়িয়ে বুকের কাছে জমাট বেঁধেছে। ছায়া মূর্তিটা গোটা বাড়ি কাঁপিয়ে ভয়ঙ্কর হাসি হেসে উঠল একবার। সিধু প্রচন্ড আঁতকে উঠল। দ্রুত সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হোঁচট খেয়ে নিচে গড়িয়ে পড়ে গেল। দেওয়াল আয়নায় নিজেকে দেখে টের পেল কপালের একদিকটা ফুলে কালশিটে পড়ে গিয়েছে, কোমরেও খুব জোরে আঘাত লেগেছে। ওদিকে সদর দরজায় কেউ করাঘাত করছে, সিধুর নাম ধরে ডাকছে, সিদ্ধা, দরজা খোলো, আমি চলে আছি। ও সিদ্ধা, শুনছ? এ তো হরেনের গলা। সিদ্ধেশ্বর কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে দরজা খুলে দিয়ে ওখানেই ধপ করে পড়ে গেল। সিধু রীতিমতন হাঁপাচ্ছিল। হরেন তাড়াতাড়ি ওকে তুলে দাওয়াই বসিয়ে দিল। কুঁজো থেকে এক ঘটি জল গড়িয়ে সিধুর হাতে দিয়ে বলল, আগে জলটা খেয়ে নাও সিদ্ধা, তারপর কথা বলো। সিধু ঢক ঢক করে বেশ খানিকটা জল খেয়ে একটু ধাতস্থ হলো। তারপর সব কিছু খুলে বলল। সব শুনে হরেনের মাথায় হাত পড়ল। সে বলল, খুব চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ালো সিদ্ধা। কোনো মানুষের পক্ষে এমন কাণ্ড ঘটানো সম্ভব নয়। কেউ যদি আমার মতো সেজে আসতো তাহলে সেটা বোঝা যেত, কিন্তু তুমি যা বললে এতে তো এটাই মনে হচ্ছে কোনো অশরীরই আমার রূপ ধরে এসেছে। কিন্তু আমি একটা কথা ভেবে পাচ্ছি না, এ বাড়িতে হঠাৎ এমন ভূতের উপদ্রব হবার কারণটা কি? পুরো বাড়ি হলে আলাদা ব্যাপার ছিল। সিদ্ধেশ্বরের কপালে চিন্তার ভাঁজ দেখা গেল। সেটা দেখে হরেন বলল, এখন আর চিন্তা করে কাম নাই গো সিদ্ধা, সকালটা হোক, দেখি কি ব্যবস্থা করা যায়। তবে হরেন মুখে এ কথা বললেও মনে মনে তার খটকা লাগলো। পাগলা বাবা উধাও হওয়ার পর থেকে
সে গ্রামবাসীদের সাথে প্রায় 15 দিন পালা করে এ বাড়ি পাহারা দিয়েছে, তবু তারা কেউ কোনো রকম ভুতুড়ে কাণ্ডের সম্মুখীন হয়নি, কোনো উপদ্রব ঘটেনি। অথচ সিদ্ধেশ্বরের বেলায় কেন এমন হচ্ছে? সিরাটা আমাকে মিছে কথা বলছে না তো, হয়তো কোনো উৎপাত ঘটেনি, তবু সে বানিয়ে বানিয়ে বলছে। কিন্তু পড়ে যাওয়াটা কপালে যথেষ্ট চোট ছিল, ওটাও কি তাহলে মিথ্যে নাটক? নিজের চোখে না দেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না। সে রাতটা সিধুর সাথে কাটিয়ে ভোর ভোর সেখান থেকে বেরিয়ে মাঠে চলে গেল। কিছুক্ষণ পর সিদ্ধেশ্বরও কাজে বেরিয়ে গেল। এদিকে হরেন মনে মনে ঠিক করল রাতে সে আর ও বাড়িতে যাবে না। সিদ্ধেশ্বর একাই থাকুক। সত্যি ভূতে ধরলে সিদ্ধেশ্বরের ভয় পেয়ে তার কাছে ছুটে আসবে, তাহলে সত্যিটা বোঝা যাবে। এদিকে সেদিন সন্ধ্যায় ঘরে ফিরে সিদ্ধেশ্বর গত রাতের সেই ভয়ঙ্কর ঘটনার কথা ভাবতে ভাবতে বাগানে পায়চারি করছিল। হঠাৎ বাড়ির ভিতর থেকে বাক্স প্যাকড়া সরানোর আওয়াজ পেয়ে সেদিকে দৌড়ে গেল, কিন্তু ভিতরে কাউকেই সে দেখতে পেল না। তারপর খুটুর খাটুর শব্দ শুনে শোবার ঘরে পা রাখতেই একটা দৃশ্য দেখে তার গায়ের রক্ত চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল। সে দেখল কে যেন ঘরের কোণে পা ছড়িয়ে বসে টিনের তোরঙ্গটা খোলার চেষ্টা করছে। প্রথমে চোর ভেবে চমকে উঠলেও অন্ধকারে দুটো চোখ হিংস্র সাপদের মতন উজ্জ্বল দেখে ভয়ে চিৎকার করতে লাগলো। আরে গলা চিড়ে রক্ত উঠে এলো, অথচ গলা দিয়ে একটা ক্ষীণ মুমূর্ষের মতন শব্দ বেরোলো শুধু। তাছাড়া চিৎকার করলেও কেই বা শুনত? এখানে ঘর বাড়িগুলো একটু দূরে দূরে। হরেনের বাড়িটা এখান থেকে দেখা গেলেও নাগালের মধ্যে নেই, সুতরাং বিপদে পড়ে চেঁচালেও কেউ সহজে শুনতে পাবে না। তাই গ্রামে এখনো বৈদ্যুতিক আলো আসেনি। তাই বিকেলের পর থেকে সকলের ঘরে ঘরে তেলের কূপ কিংবা লণ্ঠন জ্বালিয়ে রাখা হয়। সিদ্ধেশ্বর ভয়ে ভয়ে কলঙ্গিতে রাখা প্রদীপ জ্বালিয়ে দেখল ঘরের অন্ধকার কোণে তখনও পা ছড়িয়ে বসে আছে সেই মূর্তিমান বিভীষিকা। তোরঙ্গে কিছু জমানো টাকা পয়সা রয়েছে, সেটা নেবার চেষ্টা করছে। মাথার বেশ কিছুটা অংশ জুড়ে গভীর ক্ষতর সৃষ্টি হয়েছে। ঘরটা বিশ্রীভাবে একদিকে কাত হয়ে ঝুলে রয়েছে। ঘরের তাপমাত্রা যেন হঠাৎ করে হিমাঙ্কের নিচে নেমে গেল, অথচ বাইরে কোনো হাওয়া চলাচল করছে না। সেই সন্ধ্যে থেকে চারিদিক থমথমে গুমোট হয়ে রয়েছে। সিধুর গায়ে কাঁটা দিয়ে ওঠে। এ কোন ঝামেলায় জড়িয়ে পড়ল সে? কে ওই অশরীরী? মুখটা এত বিভৎস ও বিকৃত হয়ে গিয়েছে যে তাকে দেখে চেনার উপায় নেই। অবয়বটা এবার ক্রুদ্ধ হুঙ্কার দিয়ে এগিয়ে এলো তার দিকে। তার চোখ দিয়ে অনর্গল আগুন ঝরছে যেন। বিভৎস হাসির ফোয়ারা তুলে এগিয়ে আসছে। ছুটে পালানোর চেষ্টা করেও পালাতে পারছে না। কোনো অজানা কারণে বারবার ব্যর্থ হচ্ছে। হঠাৎ চোখের নিমেষে সেই ছায়া মূর্তি বিকট শব্দ তুলে বন্ধ দরজা ভেদ করে বেরিয়ে এলো। সিধু একবার ভিড়মি খেল। অনেক রাতে যখন তার জ্ঞান ফিরল, চৌকাঠের কাছে নিজেকে পড়ে থাকতে দেখে অবাক হয়ে গেল।
প্রথমে তার কোনো কিছু মনেই পড়ছিল না। কিছুক্ষণ হতবুদ্ধির মতন বসে থাকার পর ধীরে ধীরে সব কিছু মনে পড়ে গেল। উঠতে গিয়েও আবার বসে পড়তে হলো তাকে। পা দুটোয় কোনো সার ছিল না। বাইরে উঁকি মেরে দেখল আকাশটাও কেমন যেন থম মেরে রয়েছে। ঝড় বৃষ্টি ওঠার আগে যেমন চারিদিকে চুপচাপ শান্ত হয়ে যায়, তেমন অবস্থার সৃষ্টি হয়েছে। অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি তার, তাই কোনো মতে দেওয়াল ধরে উঠে হেসেলে গেল সিধু। দুধ খই খেয়ে ঘরে এসে শীতল পাটি বিছিয়ে শুয়ে পড়ল। খুবই ক্লান্ত ছিল, ফলে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বর, সিধু, ও সিধু। সিধু ঘুমের ঘোরে শুনতে পেল কে যেন তার নাম ধরে ডাকছে। মহিলা কণ্ঠস্বর। ডাকটা ক্রমাগত বাড়ির দিক থেকেই এগিয়ে আসছে। সে ধর্মর করে উঠে বসল। এ কি, এত রাতে কোন মেয়ে আমার নাম ধরে ডাকছে, তাও আবার সিদ্ধেশ্বর নামে? আওয়াজটা কোথা থেকে আসছে তা বোঝার জন্য সিধু জানালাটার কাছে ছুটে গেল। হঠাৎ গোটা ঘর, বিছানা, তক্তাপোষ, সিন্দুক সব খটখট ঝনঝন শব্দ করে কেঁপে উঠল একবার। একটা নারী মূর্তি দাঁড়িয়ে রয়েছে জানালার বাইরে। তার কদাকার মুখ দেখে সিধু একেবারে শিউরে উঠল যেন। মেয়েটার বীভৎস হাসি শুনে আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড় হলো। মুহূর্তের মধ্যে সিধু অনুভব করলো কে যেন ঘরে ঢোকে তার পিছনে এসে দাঁড়িয়েছে। ঘাড়ের কাছে বরফ ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। প্রচণ্ড আঁতকে উঠল। পিছনে তাকাতে সাহস পেল না সিধু। এ কি, বাইরে এখনো ওই ভয়ঙ্কর নারী মূর্তিটা দাঁড়িয়ে আছে? তাহলে তাহলে ঘরে কে এসেছে? সদর দরজা তো বন্ধ, তাছাড়া কোনো মানুষের নিঃশ্বাস কি এমন হিমশীতল হতে পারে? সিধু খুব ভয় পেয়ে গেল। পিছনে তাকিয়ে দেখবে কি দেখবে না সেটাই ভাবছে। এমন সময় সাপের মতন হিসে হিসে কণ্ঠে কেউ কানে কানে বলে গেল, তোর সময় ফুরিয়ে এসেছে সিদ্ধেশ্বর, এ বাড়ি ছেড়ে চলে যায় এখনই। কোনো এক পুরুষের গলা। এ গলা কার? সিদ্ধেশ্বরের মনে হলো এ বাড়িতে চন্দ্রনাথের অনুপস্থিতিতে নির্ঘাত ওর পূর্বপুরুষদের আত্মারা এসে উৎপাত শুরু করেছে। ওরা হয়তো এ বাড়িতে তার উপস্থিতি পছন্দ করছে না, তাই ভয় দেখিয়ে তাড়াতে চাইছে। কিন্তু সত্যিই কি ওরা আত্মা, নাকি পুরোটাই সাজানো? হঠাৎ তার চোখ গেল দেওয়ালের দিকে। লম্ফর মৃদু আলোয় দেওয়াল জুড়ে কাদের যেন লম্বা লম্বা ছায়া পড়েছে। তারা ঘরময় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর অদ্ভুতরে গলায় বলে চলেছে, চলে যা সিদ্ধেশ্বর, এখান থেকে চলে যা, তোকে আমরা থাকতে দেব না। এমন সময় সিদ্ধেশ্বরের একটা কথা মনে পড়ে গেল। সে থলি থেকে একটা আম কাঠ আর নিমের ছড়া বের করে প্রদীপের আগুনে পুড়িয়ে জ্বলন্ত অবস্থায় ছুঁড়ে মারল সেই হাসির উৎস লক্ষ্য করে। কিছুক্ষণের জন্য সব চুপচাপ হয়ে গেল। সিদ্ধেশ্বর মনে মনে হাসল। টোটকাটা কাজে লেগেছে দেখছি। তবু সিদ্ধেশ্বরের হাসি অচিরেই থেমে গেল।
সে জ্বলন্ত কাঠখানা সে ছুঁড়ে মেরেছিল, সেটা হঠাৎ তার দিকে ছুটে এসে শূন্যে ভাসতে লাগলো। হাসির আওয়াজটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। ওদিকে বাইরে সেই নারী মূর্তিটা বীভৎস হাসি হাসছে। এদিকে সিদ্ধেশ্বর ঘরের ভিতর পাগলের মতন যতবার ছায়া মূর্তির দিকে জ্বলন্ত কাঠ, নিমের ছড়া ইত্যাদি ছুঁড়ে মারছে, ততবারই সেই হাসির উৎসস্থল বদলে যাচ্ছে। জ্বলন্ত কাঠ শূন্যে ভাসছে, নিমের ছড়াও একেবারে শুকিয়ে ঝরে যাচ্ছে। কোনো কাজই হচ্ছে না কিছুতেই। হাসির শব্দ ক্রমশ বেড়েই চলেছে। সিদ্ধেশ্বর ভীষণ ভয় পেয়ে সদর দরজার কাছে ছুটে গেল, কিন্তু শত চেষ্টা করেও দরজার হুড়কোটা খুলতে পারল না। কি যেন আগলটাকে জোরে ঠেসে ধরে রয়েছে। প্রচণ্ড আঁতকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সিধু। ছায়া মূর্তিরা হঠাৎ অদৃশ্য হয়ে গেল বিকট হাসি হাসতে হাসতে। সিদ্ধেশ্বর ভেবে পেল না তার কি করা উচিত। হরেনকে রোজ রাতে ডেকে পাঠালে একদিন ওকে সন্দেহ করবে, তাতে হিতে বিপরীতই হবে। নানান চিন্তা ভাবনায় ঘরে গিয়ে বাকি রাতটা জেগেই কাটিয়ে দিল সিদ্ধেশ্বর। শেষ রাতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল। এমন সময় জল থেকে কারোর উঠে আসার শব্দ শোনা গেল। ছপাত ছপাত শব্দ শুনে ঘোর কেটে গেল তার। শব্দটা কুয়োপাড়ের দিক থেকেই আসছে। সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। শিকল খুলে দাওয়ায় এসে দেখল উঠোনে পাত কুয়োর চারপাশে জল কাদায় থই থই করছে। মনে হলো এইমাত্র কেউ জল তুলে নিয়ে গিয়েছে, কিন্তু দরজা তো খোলা নেই, কেউ জল নিতে আসবে কি করে? প্রশ্নটা মাথায় আসতেই সিদ্ধেশ্বর দাওয়া থেকে নেমে সেদিকে পা বাড়ালো, কিন্তু যেতে গিয়েও থমকে দাঁড়ালো সে। চারপাশে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। কোথা থেকে যেন বিকট হাসির শব্দ ভেসে আসছে। কেউ খুব জোরে অট্টহাস্য করছে। আসন্ন বিপদের সম্ভাবনায় সিদ্ধেশ্বরের হাত পা একেবারে থরথর করে কাঁপছে। তবু মন শক্ত করে ভাবল, ভয় পেলে চলবে না, আমাকে দেখতেই হবে আসল ব্যাপারটা কি। হাসির শব্দটা মনে হচ্ছে কুয়োর দিক থেকেই আসছে। কিন্তু সাহস করে কুয়ো পাড়ে গিয়ে জলের দিকে তাকাতেই তার মাথা ঘুরে গেল। পায়ের তলার মাটি থরথরিয়ে এমনভাবে কেঁপে উঠল যেন ভূমিকম্প হচ্ছে। কুয়োর জলে তোলপাড় চলছে। ভয়ঙ্কর হাসির আওয়াজ ভেসে আসছে মাটির তলা থেকে। হঠাৎ ভুঁই ফুঁড়ে উঠে এলো এক দীর্ঘদেহী অতি মানব। সারা গায়ে ঝুড়ো ঝুড়ো কাদা মাটি লেগে রয়েছে, যেন মাটি কুঁপিয়ে এসেছে। সিদ্ধেশ্বর ঢোক গিলে বলল, এ কি? কে তুমি? আমার বাগানে কি করছো? সিদ্ধেশ্বরের প্রশ্নের কোনো উত্তর এলো না। কথাগুলো তার নিজের কানেই বাজতে লাগলো। সে আবার ভালো করে তাকালো, দেখলো কুয়োতলায় কেউই নেই। এমনকি কুয়োতলার মাটিতে কোনো গর্ত বা জল কাদার চিহ্ন মাত্রও নেই। কুয়োর জল আগের মতোই স্থির, স্বাভাবিক হয়ে রয়েছে। বাগানের মাটিতেও কোনো ফাটলও ধরেনি। সিধুর মন বলল, এত রাতে কে শখ করে মাটি মাখতে আসবে? হয়তো সবই আমার মনের ভুল।
কি দেখতে কি দেখেছি, কি যে শুনেছি তার ঠিক নেই। নিশ্চিন্ত হয়ে ঘরে ঢুকে যাচ্ছিল এমন সময় হঠাৎ একটা বিশ্রী কর্কশ ডাক কানে ভেসে এলো। পিছন ফিরে তাকাতেই একটা ভয়াবহ দৃশ্য দেখে সে স্থবিরের মতন দাঁড়িয়ে পড়ল। সে ভয়ে ভয়ে দেখল এ যে তার চোখের ভুল নয়, সেই দীর্ঘদেহী অবয়ব সত্যি সত্যি কুয়োর পাড়ে দাঁড়িয়ে রয়েছে। যে দাঁড়িয়ে আছে তার সামনে সে নিঃসন্দেহে কোনো মানুষ নয়, অনেকটা পেঁচকের মতন দেখতে একটা রাতচরা পাখি তার কাঁধে বসে সিদ্ধেশ্বরের দিকে তাকিয়ে কর্কশ স্বরে চেঁচাচ্ছে আর বিশ্রী শব্দ করে ডানা ঝাপটাচ্ছে। সেই দীর্ঘ ছায়া পাখিটাকে কি একটা নির্দেশ দিতেই সেটা তরাস্বরে চেঁচিয়ে চেঁচিয়ে আক্রমণের ভঙ্গিতে ডানা মেলে উড়ে এলো তার দিকে। সিদ্ধেশ্বর আর বিলম্ব না করে ঘরে ঢুকে শিকল তুলে দিল। সেই বিশাল অবয়বটা লম্বা লম্বা পা ফেলে তার ঘরের দিকে এগিয়ে আসছে। ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে পড়েছিল সিদ্ধেশ্বর। দরজা ভাঙার শব্দ পেয়ে আঁতকে উঠল। একতলার এই ঘরের ভিতর দিয়ে খিড়কির দরজা খুলে বাইরে বেরিয়ে যাবার বন্দোবস্ত রয়েছে। সিদ্ধেশ্বর ব্যক্তিগত। সিদ্ধেশ্বর বেগতিক দেখে ঘরের এক কোণে রাখা চন্দ্রনাথের ত্রিশূলটা হাতে নিয়ে ঝোলা কাঁধে খিড়কির দৌড় খুলে বাইরে বেরিয়ে গেল। ওপাশে তখন দরজা ভেঙে সেই অবয়ব ঘরের ভেতর ঢুকে পড়েছে। সিধু তাড়াতাড়ি খিড়কির দরজার হুড়কোটা বাইরে থেকে টেনে দিল। তারপর কোন দিকে যাবে ভাবছে, এমন সময় হঠাৎ জমাট বাঁধা চাপ চাপ অন্ধকার এসে চারপাশ থেকে ঘিরে ধরল তাকে। আকাশের গায়ে খানিক আগেই তারা ফুটেছিল। হঠাৎ তাদের ক্ষীণ আলোটুকু গাঢ় অন্ধকারে ঢেকে গেল। সেদিকে তাকাতেই সে টের পেল সেই রাতচরা পাখিটার চেহারা এবং ডানা দুটোর আকৃতি হঠাৎ করেই অস্বাভাবিক বড় হয়ে গিয়েছে। পাখিটা উড়ে এসে সিদ্ধেশ্বরের মাথার ওপর চক্কর দিতে দিতে তাকে ঠোকরাতে শুরু করলো। মুহূর্তে সেই দীর্ঘদেহীর অট্টহাসি ভেসে এলো ঘরের ভিতর থেকে। পাখির তীক্ষ্ণ ঠোঁট আর নখের আঘাতে সিদ্ধেশ্বরের শরীরের নানা স্থানে ক্ষত সৃষ্টি হলো। পাখিটার গায়ে ত্রিশূলের খাঁচা দিয়ে আঘাত করে কোনো মতে ছুটে পালালো সেখান থেকে। হরেনকে এত রাতে না ডেকে বাড়ির থেকে কিছুটা তফাতে একটা বটগাছের তলায় শুয়ে বাকি রাতটুকু কাটিয়ে দিল সিধু। সারা রাত অনেক ধকল গিয়েছে, তাই সকালে কাজে বেরোলেও দুপুর দুপুর ফিরে এলো সে। গরমের দিন, ঠাঠা পোড়া রোদে চারিদিকে একেবারে খাঁ খাঁ করছে যেন। রাস্তায় একটা জনপ্রাণীও নেই। রাতের ঘটনাটা সবটা সত্যিই ছিল নাকি দুঃস্বপ্ন তা বোঝার জন্য সাহস করে বাইরের জানালা দিয়ে ঘরের ভিতরে উঁকি দিল সে। দেখল ভিতর থেকে দরজায় শিকল তোলাই রয়েছে। রাতের কথা ভেবে বুক ধড়ফড় করছিল তার। তবু খিড়কির দৌড়ের হুড়কো খুলে পা টিপে টিপে ঘরে প্রবেশ করল। কোথাও কোনো অস্বাভাবিকতা নজরে পড়ল না। সব কিছুই ঠিকঠাক রয়েছে। ঘটনাটা সত্যি হলে ঘরের দরজা ভাঙা থাকতো। কত রাতের সবটাই দুঃস্বপ্ন ছিল তাহলে। বিষয়টা এতক্ষণে তার কাছে স্পষ্ট হতে হাঁপ ছেড়ে বাঁচল সে। ভাঁড়ার ঘরে খাবারের রসদ মজুদ ছিল। এতটা পথ হেঁটে এসে বেশ ক্লান্ত লাগছিল তাকে। হেসেলে যাওয়ার ইচ্ছে ছিল না মোটেই, তাই ফলাহার করে দুপুরটা কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সে।
গামছা কাঁধে নিয়ে কুয়োতলায় স্নান করতে গেল এমন সময় আকাশটা হঠাৎ একরাশ কালো মেঘে ঢেকে গেল। ঝোড়ো হাওয়ার সাথে পাল্লা দিয়ে বিদ্যুৎ চমকাতে লাগলো। সিদ্ধেশ্বর আকাশের দিকে তাকিয়ে বলল, কাল বৈশাখীর বৃষ্টি হবে, এখনই হয়তো ধুলো ঝড় উঠবে, তাণ্ডব লীলা শুরু হয়ে যাবে। ভালো ভালো স্নানটা সেরে নেই। ভাবতে ভাবতেই আকাশটা একদম কালো হয়ে গেল। দেখলে মনে হবে যেন এইমাত্র সন্ধে নেমেছে। কিন্তু কুয়ো থেকে এক বালতি জল তুলে যেই না মাথায় ঢালতে গেল, সঙ্গে সঙ্গে সেই জল রক্তবর্ণ ধারণ করল। অন্ধকারে চোখের ভুল ভেবে আবার জল তুলতে গেল, ফের জলের বদলে রক্ত। ভয়ে বালতিটা ছুঁড়ে ফেলে দিল সিধু, তারপর ঘরের দিকে ছুট দিল। আর তখনই কে যেন মেলি গলায় খিলখিল করে হাসতে হাসতে সজোরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল তাকে। সিদ্ধেশ্বর কোনো মতে উঠে পালাতে গেল, কিন্তু সেই শক্তির সাথে সে মোটেই পেরে উঠল না। টের পেল কেউ তার বুকের ওপর চেপে বসেছে, তার দম আটকে আসছে। অন্ধকার এতটাই গাঢ় হয়ে এসেছে যে অতি কাছের জিনিসও চোখে পড়ছে না। সে ফের ওঠার চেষ্টা করতেই কালো মেঘের মতন ঘন স্ফীত কেশ রাশি এসে তার মুখের ওপর ঝাঁপিয়ে পড়ছে। বিচিত্র খ্যানখ্যানে গলায় হাসতে হাসতে পাখির মতন ডানা মেলে অন্ধকার আকাশে উড়ে গেল। সিদ্ধেশ্বর ভারী দুশ্চিন্তায় পড়ে গেল। এই কোনো পূর্বপুরুষের আত্মা নয়, তাহলে বারবার কে তার ক্ষতি করার চেষ্টা করছে? কি শত্রুতা আছে তার সাথে ওর? রাতে দেখা ওই নারী মূর্তিই বা কে ছিল? সে কেন তার নাম ধরে ডাকছিল? এদিকে দিন দুপুরেও অমন অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখে সিদ্ধেশ্বর অবশেষে চন্দ্রনাথের বাড়ি থেকে চলে যাবার সিদ্ধান্ত নিল। ঠিক করল হরেনকে কিছু না জানিয়েই চলে যাবে। এদিকে সেই শ্মশান সাধু প্রতিদিন গাছতলায় বসে মানুষের সমস্যার সমাধান করে, আর সন্ধে হলেই সেখান থেকে পাত্তাড়ি গুটিয়ে যেন চলে যায়। এভাবেই চলছিল এতদিন। তার টোটকায় অনেকের অনেক বেশ উন্নতি হয়েছে, রোগ ভোগও সেরেছে, তাই গ্রামবাসীরা তাকে ছাড়তে রাজি হলো না। ইদানিং তাই গ্রামবাসীদের অনুরোধে তিনি শ্মশান ধারে নিজের নতুন আস্তানা গেড়ে বসবার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ঝাড়ফুঁক ছাড়াও গোপনে কালা জাদু, বশীকরণ ইত্যাদিও করেন। ফলে রোজগারপাতি বেশ ভালোই বাড়তে লাগলো। সবার কাছে তিনি শ্মশান সাধু নামেই পরিচিত ছিলেন। মোহনপুরের শ্মশান সাধুর নাম দিকে দিকে ছড়িয়ে পড়ল। সেদিনই সন্ধে নামতেই সাধু বাবার আখড়ায় নিতাই মাইতি এসে হাজির হলো। সাধু বাবা তক্তাপোষে বসে হুঁকো টানছিলেন। প্রণাম ঠুকে আগাম কিছু টাকা হাতে দিয়ে নিতাই চাপা স্বরে বলল, বাবা ঠাকুর, বিশেষ প্রয়োজন আছে, একটু আলাদা করে কথা বলা যাবে? সাধু বাবা ঠোঁটের কোণে ধূর্ত হাসি নিয়ে বললেন, সানন্দে। তারপর অনুচরকে নির্দেশ দিয়ে বললেন, এই নকুল, এখন কেউ সাক্ষাৎ করতে এলে বাইরে অপেক্ষা করতে বলবি, আমি জরুরি কাজে ব্যস্ত আছি। তারপর নিতাইয়ের দিকে ফিরে বললেন, দরজাটা ভালো করে চেপে দিয়ে মোড়া এসে বস নিতাই। নিতাই দরজা বন্ধ করে মোড়া নিয়ে বসল। তারপর নিচু গলায় বলল, একজনের বড্ড পার বেড়েছে, নিস্তেজ করে দিতে হবে প্রভু।
তা সে না হয় করেই দিলুম, কিন্তু সে তোর কে হয় শুনি? কোনো আপনজন নাকি পাড়া প্রতিবেশী? আগে সে আমার ছোট সম্বন্ধী, হরেন চাষি। কোন হরেন? ওই গগন সমাদ্দারের প্রতিবেশী? আগে হ্যাঁ প্রভু, আজকাল জমি জমার ভাগ বাটোয়ারা নিয়ে হরেন বড্ড পিছনে লেগেছে। হিসেব নিকেশ করে দেখলুম শ্বশুর মশাইয়ের সম্পত্তিতে ওর ভাগটাই বেশি। আমার গিন্নি তো ছোট ভাই বলতে একদম অজ্ঞান, আর এইসব নিয়ে মাথা ব্যথাই নেই তার। হরেনের অংশটা কোনোভাবে হস্তগত করার ব্যবস্থা করে দিতে পারলে খুব ভালো হয় প্রভু। দক্ষিণা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে একদম ভরিয়ে দেব। বেশ বেশ, তুই এখানে বসে একটু অপেক্ষা কর, আমি ভেবে দেখছি কি করা যায়। সাধু বাবা তক্তাপোষ থেকে নেমে কুটিরের কোণে রাখা তোরঙ্গ খুলে কতগুলো পুরনো পুঁথিপত্র আর পঞ্জিকা বের করে আনলেন। কিছুক্ষণ তাতে চোখ বুলিয়ে বললেন, উপায় একটা আছে, তবে যে কাজ তোকে করতে হবে সেটা বেশ কঠিন। কাজটা করতে পারলে কিন্তু তুই যা চাইবি তাই পাবি। প্রভু, যতই কঠিন কাজ হোক আমি করব, আমি 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 করব। আপনি শুধু একটা উপায় বাতলে দিন প্রভু। শোন তবে, সামনের অমাবস্যার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমি আগের দিন সন্ধ্যায় তোকে একটা কালো পুতুল দেব আর কিছু মন্ত্রপুত বীজ দেব। হরিণের অলক্ষ্যে ওর বালিশের তুলোর মধ্যে পুতুল আর বীজগুলোকে রেখে ভালোভাবে তুলো দিয়ে ঢেকে দিতে হবে। ব্যাস, তারপর কেল্লা ফতে। হরেন ধীরে ধীরে ক্ষয়ে যেতে শুরু করবে, শেষে ভেদ বমি হয়ে মারা যাবে। কিরে, পারবি তো? পারতে আমাকে হবেই প্রভু, পারতে আমাকে হবেই। বেশ, তবে ওই কথাই রইল। যে আজ্ঞা বাবা ঠাকুর, আমি এবার চললুম। আগামী আমাবস্যার আগের রাতে আপনার কাছে আসব, কেমন? নিতাই তাকে প্রণাম করে চলে গেল। সে জানতেও পারল না এক জোড়া জ্বলন্ত চোখ ঝোপঝাড়ের আড়াল থেকে তাকে লক্ষ্য করছে। ওদিকে নিতাই চলে যাবার পর কিছুক্ষণ হুঁকো টেনে সাধু বাবা জটা আর বেশবাস খুলে চেলা নকুলকে নিয়ে শ্মশান ঘাটের দিকে যাবার প্রস্তুতি নিলেন। কিন্তু আখড়া থেকে বেরিয়ে শ্মশানের দিকে পা বাড়াতেই কি যেন ঠাস করে একটা চড় মারল সাধু ভৈরনাথের গালে। একটা মেয়েলি হাতের স্পর্শ। ভৈরনাথ ক্রোধে অন্ধ হয়ে চিৎকার করে বললেন, কোন আবাগির বেটি রে? কার এত সাহস আমাকে চড় মারিস? স্পর্ধা থাকে তো সামনে আয়, দেখি তোকে। সঙ্গে সঙ্গে অন্ধকার ফুঁড়ে সেই ভীষণ দর্শনা অপার্থিব নারী মূর্তি এসে উদয় হলো। সে এসে বলল, তোর নিয়তি তোকে খুব শীঘ্রই মৃত্যুর দিকে নিয়ে যাবে, আর সেদিন তুই পালাবার পথ পাবি না। তুই আবার মানুষ মারার ফাঁদ পেতেছিস, আর কত মানুষের সর্বনাশ করবি তুই, শয়তান ভৈরনাথ! যার কাছে তুই এই নিকৃষ্ট সাধনা শিখে মানুষের ক্ষতি করছিস, তার দেহ এখনই শ্মশানের ছায়ের গাদায় দেখতে পাবি। তারপর তোর পালা। সাধু ভৈরনাথ স্তব্ধ হয়ে গেলেন। কে এই অশরীরী? গুরুর ব্যাপারে এসব কি শোনালো তাকে? তাছাড়া তার আসল পরিচয় গাঁয়ের লোকেরা এখনো কেউই জানে না। অথচ এই অশরীরী তাকে ভৈরনাথ বলে সম্বোধন করছে কিভাবে? খুব পরিচিত কেউ ছাড়া এ নাম অন্য কারো জানার কথা নয়। ভৈরনাথ গভীর চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ তার সমস্ত চিন্তা ভাবনায় ছেদ করে পরিচিত গলায় কান্নার সুর ভেসে এলো। তিনি দেখলেন তার গুরু শম্ভুনাথের স্ত্রী নিস্তারিণী দেবী পাগলিনীর মতন শ্মশান ভূমিতে
লুটিয়ে পড়ে কাঁদছে। তাকে সামলানো যাচ্ছে না। জ্বলে পুড়ে খাঁক হয়ে যাওয়া একটা দলা পাকানো মৃতদেহ খাটিয়া থেকে মাটিতে নামিয়ে রাখা হলো। ভৈরনাথের অন্তরাত্মা কেঁপে উঠল সেই দৃশ্য দেখে। শ্মশান যাত্রীরা জানালো যজ্ঞকুণ্ডের আগুনে পুড়ে মারা গেছে গুরু। তার মাথাটাকে কেউ যজ্ঞের বেদিতে সেঁধিয়ে দিয়ে গিয়েছে। ভৈরনাথ শিউরে উঠলেন। অতীতের একটা ঘটনার কথা মনে পড়ে গেল তার। বছর 5 আগে একবার শম্ভুনাথের সাথে শিউরিতে তার এক ভক্ত শিবচরণের বাড়িতে গিয়েছিলেন। সেখানে কিছুকাল কাটাবার উদ্দেশ্যে। শিবচরণের স্ত্রী লীলাবতী ছিল সতীসাধ্যী পরমা সুন্দরী। শম্ভুনাথের নজর পড়েছিল তার উপরে। একদিন শিবচরণের অনুপস্থিতিতে শম্ভুনাথ লীলাবতীর শ্লীলতাহানি করতে যায়। লীলাবতী কোনো মতে নিজেকে ছাড়িয়ে হেঁসেল থেকে আঁশবাটি নিয়ে তেড়ে যায় শম্ভুনাথের দিকে। ইতিমধ্যে ভৈরনাথ ছুটে গিয়ে সেই বাঁটি কেড়ে নিয়ে লীলাবতীর গলায় সজোরে কোপ মেরে হত্যা করে। লীলাবতীর মুন্ডহীন দেহটা ঘরের মেঝেতে এলিয়ে পড়ে। একবারের জন্য কেঁপে উঠে স্থির হয়ে যায়। তারপর লীলাবতীর শরীরটা খণ্ড খণ্ড করে কেটে বস্তায় ভরে শম্ভুনাথের সাহায্যে নদীর জলে ছুঁড়ে ফেলে দেয়। গ্রামে রটিয়ে দেয় শিবচরণের স্ত্রী লীলাবতী চরিত্রহীনা। সেই শিবচরণকে ফাঁকি দিয়ে পরপুরুষের সাথে পালিয়ে গিয়েছে। শিবচরণও অন্ধের মতন সে কথায় বিশ্বাস করে নেয়। ভৈরনাথ অস্ফুট স্বরে বললেন, ওই অশরীরই তাহলে লীলাবতীর আত্মা। লীলাবতীর আত্মা আমাকেও মেরে ফেলবে? তেমন কিছু ঘটে যাবার আগে তার আত্মাকে মুক্ত করা দরকার। হরেনের ওপর গুপ্তবিদ্যা প্রয়োগ করে নিতাইয়ের কাছ থেকে মোটা টাকা দক্ষিণা আর কিছু সোনাদানাও আদায় করে নেবেন। হরেন মারা গেলে আখেরে তাঁরও লাভ হবে। লীলাবতীর ত্রিপিণ্ড শ্রাদ্ধের আয়োজন করতে গয়ায় যাবার পরিকল্পনা করলেন তাঁর অনুচর নকুলকে সঙ্গে নিয়ে। শিবচরণ আজও জানে না যে তাঁর স্ত্রী লীলাবতীকে হত্যা করেছে কে। নির্দিষ্ট দিন ভোর ভোর নকুলকে নিয়ে গয়ার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। কিন্তু যাবার পথে হঠাৎ ট্রেন থেকে পড়ে মারা গেলেন সাগরেদ নকুল। প্রচণ্ড গরম থেকে রেহাই পেতে একটু হাওয়া খেতে দাঁড়িয়েছিল খোলা দরজার কাছে। ভৈরনাথ গরমে অস্থির হয়ে কিছুক্ষণ পর সেখান থেকে এসে দাঁড়িয়েছিলেন। স্টেশন পেরিয়ে ট্রেন যখন জোর গতিতে ছুটছে এমন সময় চোখের নিমেষে একটা দুর্ঘটনা ঘটে গেল। তিনি স্পষ্ট দেখলেন একটা অদৃশ্য হাত এসে নকুলকে ধাক্কা মেরে ফেলে দিল। নকুলের শেষ আর্তনাদটুকু মিলিয়ে গেল ট্রেনের হুইসেলের শব্দের আড়ালে। ভৈরনাথ এবার সত্যি সত্যিই ভয় পেয়ে গেলেন। প্রাণের দায়ে তিনি একা গয়া যেতে সাহস পেলেন না। বাধ্য হয়ে নিজের আস্তানায় ফিরে গেলেন। অতীতের অনেক কথাই মনে পড়ে গেল তার। কিভাবে তিনি একজন সাধারণ মানুষ থেকে সাধক ভৈরনাথ হয়ে উঠলেন। তবে মোহনপুরের গ্রামবাসীরা তাকে শ্মশান সাধু নামেই জানে। অতীতে এই মোহনপুরের সাধক চন্দ্রনাথের সাথে তার ঘনিষ্ঠ মিত্রতার সম্পর্ক ছিল। তবে ভৈরনাথ সৎ পথে চলার মানুষ মোটেই ছিলেন না। তিনি যে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে চন্দ্রনাথের সাথে মেলামেশা করছেন চন্দ্রনাথ প্রথমে তা টের পাননি। তার সেই দুরভিসন্ধি ধরতে চন্দ্রনাথের অনেক সময় লেগে যায়। ততদিনে অবশ্য অনেক দেরি হয়ে গিয়েছিল।
গোপনে শম্ভুনাথের কাছে লোক ঠকানো, ঝাড়ফুঁক, কালা জাদু, বশীকরণ, মারণ উচাটনের মতন অনিষ্টকারী গুপ্তবিদ্যা আয়ত্ত করেছিলেন এই ভৈরনাথ। অন্যদিকে চন্দ্রনাথ ছিলেন অত্যন্ত নির্লোভী, সৎ সাধক। মানুষের উপকার করাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। সাধক হিসেবে চন্দ্রনাথের নামডাক চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ফলে ভৈরনাথের লোভ, হিংসা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকল। একদিন বিকেলে চন্দ্রনাথের বাড়িতে প্রবেশ করার সময় বৈঠকখানার ঘর থেকে কথাবার্তার শব্দ কানে আসে তার। তিনি বন্ধ দরজার বাইরে কান খাড়া করে দাঁড়িয়ে রইলেন। কথাবার্তা শুনে তার চোখ মুখ লোভে চকচক করে উঠল। ঘরের ভিতর থেকে চন্দ্রনাথের সাথে তার প্রিয় শিষ্য উদয়নাথের গলাও ভেসে এলো। চন্দ্রনাথ বলছে, শোনো উদয়নাথ, তুমি আমার যোগ্য শিষ্য এবং যোগ্য উত্তরসূরিও বটে। আজ আমি আমার পূর্বপুরুষদের সঞ্চিত গুপ্তধনের সন্ধান তোমাকে দিয়ে যাব। হঠাৎ করে আমার যদি কিছু হয়ে যায়, তাহলে তুমি তোমার প্রয়োজন মতন অর্থ অলংকার নিয়ে বাকিটা ওই তিন দরিদ্রের মধ্যে বিলিয়ে দেবার ব্যবস্থা করো। আমি ধন দৌলত নিয়ে কি করব গুরুদেব? তবে আপনার কথা মতো অবশ্যই আমি নিজে দাঁড়িয়ে থেকে তা বিলিয়ে দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু আমি নিজে তা গ্রহণ করতে পারবো না। মার্জনা করবেন প্রভু। আমি জানি উদয়নাথ, পার্থিব বস্তুর ওপর তোমার কোনো লোভ নেই, তাই তো তোমাকেই ওই গুরু দায়িত্ব দিয়ে যাচ্ছি। কিছু অন্তত রেখো তোমার জন্যে, নইলে আমার আত্মা শান্তি পাবে না যে। কিন্তু গুরুদেব, আপনি হঠাৎ কেন মৃত্যুর কথা বলছেন? সেই সময় তো এখনো উপস্থিত হয়নি। আপনার এখন সংসার ধর্ম করার বয়স মাত্র। কার কখন সময় হয়, কার কখন ডাক আসে, নির্দিষ্ট করে কিছু বলা যায় না উদয়নাথ। তুমি আমার স্নেহভাজন প্রিয় শিষ্য, তাই তোমাকে সব দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হলাম। জানি তুমি আমার কথার অমান্য করবে না। এরপর চন্দ্রনাথ উদয়নাথকে চাপা স্বরে কি যেন বললেন। ভৈরনাথ আর কোনো কথা শুনতে পেলেন না। উদয়নাথ যে তাঁর গরুর কথা অক্ষরে অক্ষরে পালন করবে, ভৈরনাথ তা জানতেন। সেই উদয়নাথের মতন বাউন্ডুলে সাধক গুপ্তধন লাভ করবে, আর তিনি সহ্য করতে পারলেন না। তিনি সেখানে দাঁড়িয়েই মনে মনে পরিকল্পনা করে ফেললেন চন্দ্রনাথকে হত্যা করে ওর সব সম্পত্তি, গুপ্তধন সব কিছু আত্মসাৎ করে নেবেন। উদয়নাথকে কবজা করতে বেশি সময় লাগবে না তার। দরকার হলে তাকেও তিনি হত্যা করবেন। এর মধ্যে একদিন মোক্ষম সুযোগ এসে গেল। উদয়নাথকে ধর্মীয় সাধক সভায় যোগদানের উদ্দেশ্যে কয়েক মাসের জন্য দেশের বাইরে পাঠানো হলো। উদয়নাথের যাত্রার দিন শেষ রাতে চুপি সারে এসে ভৈরনাথ চন্দ্রনাথের বাড়ির বাগানে ওঁত পেতে বসে থাকলেন। প্রতিদিন সূর্যোদয়ের কিছু আগে ব্রহ্ম মুহূর্তে চন্দ্রনাথ উঠোনে এসে ধ্যানে বসতেন। কিছুক্ষণ লুকিয়ে থাকার পর সেই ক্ষণ উপস্থিত হল। চন্দ্রনাথ ধ্যানে উপবিষ্ট হলেন। তিনি জানতেও পারলেন না কুঠার হাতে তার পিছনে এসে দাঁড়িয়েছে তাঁরই ঘনিষ্ঠ মিত্র ভৈরনাথ। তিনি পিছন থেকে চন্দ্রনাথের মাথায় পরপর বেশ কয়েকবার কুঠার আঘাত করে দ্রুত লুকিয়ে পড়লেন। চন্দ্রনাথের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল, রক্তে ভেসে গেল চতুর্দিক। তারপর মহা আনন্দে হাসতে হাসতে অনুচর নকুলের সাহায্যে বাগানের মাটিতে পরিখা কেটে
চন্দ্রনাথের মৃতদেহটা ভিতরে পুঁতে দিলেন। গ্রামের কেউ এতদিন কিছু ঘুণাক্ষরেও টের পাননি। এই ঘটনার পর কয়েকদিন ধরে চন্দ্রনাথের কোনো হদিশ আর পাওয়া গেল না। ধীরে ধীরে লোকের মুখে ছড়িয়ে পড়ল পাগলা বাবা চন্দ্রনাথ বাড়িঘর ছেড়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের সকলেই চন্দ্রনাথকে ভক্তি শ্রদ্ধা করত। অত বড় বাড়ি খালি পড়ে থাকলেই চোর ডাকাতের বাসা হবে, সব লুটপাট হয়ে যাবে, সে কথা ভেবে হরেন এবং অন্যান্য গ্রামবাসীরা পালা করে ওই বাড়ি পাহারা দিতে লাগলো। প্রায় দিন 15 এভাবে চলার পর একদিন ভর সন্ধ্যায় সিদ্ধেশ্বর হঠাৎ ও বাড়িতে এসে চন্দ্রনাথের নাম ধরে ডাকাডাকি করতে থাকে। সেদিন হরেন ও বাড়িতে পাহারাই ছিল। সিদ্ধেশ্বরের হাঁক ডাক শুনে হরেন বেরিয়ে এলো। তার সব কথা মন দিয়ে শুনে পরের দিন গ্রামের মাতব্বর মান্যিগণ্যি ব্যক্তিদের সাথে পরামর্শ করে চন্দ্রনাথ ফিরে না আসা পর্যন্ত সিদ্ধেশ্বরকে এ বাড়িতে থেকে যাবার ব্যবস্থা করে দিয়েছিল। সেই থেকে সিধুকে পেয়ে গ্রামের সকলেই বেশ নিশ্চিন্ত হয়। তবে হরেন কিন্তু তককে তককে ছিল। সিদ্ধেশ্বরের ওপর বারবার ভৌতিক উপদ্রব ঘটার কারণ নিয়ে হরেনের সন্দেহ হয় সে গোপনে ওর বাড়ি নজর রাখতে শুরু করে। তারপর একদিন সিদ্ধেশ্বরও কিছু না জানিয়ে চন্দ্রনাথের বাড়ি থেকে উধাও হয়ে যায়। হরেন রোজ রাতে লুকিয়ে লুকিয়ে চন্দ্রনাথের বাড়ির ওপর নজর রাখতে থাকে। সে অনেক কিছুই জেনে ফেলেছিল। এর মধ্যে একদিন মাঝরাতে চন্দ্রনাথের বাড়িতে সাধু বাবাকে প্রবেশ করতে দেখে হরেনের কাছে সব কিছুই স্পষ্ট হয়ে গেল। তবে হরেন সাধুকে কিছু জানতে দিল না। সে সঠিক সময়ে সকলের সামনে তার মুখোশ খুলে দেবার অপেক্ষায় রইল। এদিকে সাধু বাবাও উদয়নাথ ফিরে আসার অপেক্ষায় ছিলেন। তিনি চন্দ্রনাথের বাড়িতে ঢুকে সেই গুপ্তকক্ষ দেখে এসেছেন, কিন্তু তিনি উপলব্ধি করেছিলেন উদয়নাথ ছাড়া ওই সম্পত্তির নাগাল পাওয়া একেবারেই অসম্ভব। কারণ চন্দ্রনাথ উদয়নাথকে সেই গোপন অর্থ ভাণ্ডারের কাছে পৌঁছনোর আসল চাবিকাঠি দিয়ে গিয়েছিলেন, যা এতদিন ভৈরনাথের অজানাই থেকে গিয়েছিল। তাই তিনি আবার একটি হত্যার পরিকল্পনা করে ফেললেন। তিনি জানতেন উদয়নাথ দেশে ফিরে তার গুরুর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে। সে যখন গুপ্তকক্ষে ঢুকে ওই সিন্দুকটি খুলে ফেলবে, তখন তাকেও খতম করে দেবেন। সাধু ভৈরনাথ এতক্ষণ নিজের ডেরায় বসে অতীতের স্মৃতিচারণায় মগ্ন ছিল। হঠাৎ খুব চেনা বাঁশির সুর শুনে তিনি উঠে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে আবার সেই মেয়েলি কণ্ঠে খিলখিল হাসির শব্দ কানে ভেসে এলো। তিনি ঘর থেকে বেরিয়ে এলেন। সঙ্গে সঙ্গে কয়েকটা বীভৎস ছায়া মূর্তি তাকে ঘিরে নাচতে শুরু করলো। তিনি উঠে ছুটে পালাতে গেলেন। মুহূর্তে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। থরথর করে কাঁপতে কাঁপতে তিনি মাটিতে পড়ে গেলেন। ছায়া মূর্তিরা পৈশাচিক উল্লাসে তাকে ঘিরে নাচতে লাগলো। সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও মনে সাহস এনে শয়তান ভৈরনাথ কোনো মতে উঠে পালিয়ে যাবার চেষ্টা করলো। এমন সময় বাঁশির সুরের সাথে একটা ভয়ঙ্কর নারকীয় গর্জন ভেসে এলো। ভৈরনাথ সেই সুর শুনে স্তম্ভিত হয়ে গেল। তার পা দুটো কখন যেন আপনা থেকে মাটিতে গেঁথে গিয়েছিল। সে থমকে দাঁড়িয়ে পড়ল। ভয়ে রীতিমতো তোতলাতে শুরু করলো। এ কি? এ তো সেই বাঁশির সুর। এ যে চন্দ্রনাথের বাঁশি। চন্দ্র ফিরে এলো কি করে? আমি তো তাকে কবেই মেরে তার আত্মাকে বন্দি করে রেখেছি।
তাহলে কি ওর জ্ঞাতি ভাই সিদ্ধেশ্বর সেজে ওর বাড়িতে থাকার সময় যে অশরীরের উপদ্রব হয়েছিল সেগুলো চন্দ্রনাথের কীর্তি? কিন্তু কিভাবে বন্দি আত্মা মুক্ত হতে পারে? আর কিছু ভাবতে পারল না সিদ্ধেশ্বর ওরফে ভৈরনাথ। চন্দ্রনাথের বাঁশির কথা তার মনে পড়ে গেল। বাঁশিটার একটা অলৌকিক ক্ষমতা আছে, সেটা তার মৃত্যু ঘটাতে পারে। ভৈরনাথ ওরফে সিধু টের পেল চন্দ্রনাথ মৃত্যুর পর এক শক্তিশালী আত্মায় পরিণত হয়েছে। সে দ্রুত চম্পট দিল সেখান থেকে। এমন সময় রাতের সমস্ত নিস্তব্ধতা খান খান করে বাঁশির শব্দের সাথে ভেসে এলো সেই মেয়েলি কণ্ঠে বিকট হাসি। লীলাবতীর হাসি। কি বিভৎস ভয়ঙ্কর সেই হাসি! বাঁশির সুরটাও হঠাৎ কর্কশ হয়ে উঠেছে। আকাশ বাতাস কাঁপিয়ে লীলাবতীর হাসির সাথে সেই সুরটা ভৈরনাথকে তাড়া করে বেড়াচ্ছে। তখনও রাতের আধার কাটেনি। সিদ্ধেশ্বর আর দেরি না করে ফের ছুটতে লাগল। শেষে নিয়তির ডাকে আস্তানা ছেড়ে দিক বিদিকে জ্ঞান হারিয়ে ছুটতে ছুটতে অবশেষে ঢুকে পড়ল ফেলে পালিয়ে আসা চন্দ্রনাথের সেই বাড়িতে। কিন্তু সেখানেও লীলাবতী ও চন্দ্রনাথের আত্মা তাঁর পিছু ছাড়ল না। তাদের অতৃপ্ত আত্মাকে একসাথে দেখে স্তম্ভিত হয়ে গেল সিদ্ধেশ্বর ওরফে ভৈরনাথ। যেদিকেই পালাতে যায় তারা পথ আটকে দাঁড়ায়। শিবচরণের স্ত্রী লীলাবতী ছিলেন সর্বসুলক্ষণা, অপূর্ব সুন্দরী, ভক্তিমতী। কিন্তু শিবচরণ এতটাই মূর্খ যে তার কোনো কাণ্ডজ্ঞান ছিল না। সে গুরু শম্ভুনাথকে অন্ধের মতন বিশ্বাস করত। শয়তান শম্ভুনাথ লীলাবতীকে নিজের সাধিকা হিসাবে পেতে চেয়েছিল। লীলাবতী শম্ভুনাথকে প্রত্যাখ্যান করে। লীলাবতী শিবচরণকে সব কিছু জানানোর চেষ্টা করেছিল। শম্ভুনাথকে বাড়ি থেকে চলে যাওয়ার কথাও বলতে বলেছিল, কিন্তু শিবচরণ সেসব গ্রাহ্য করেনি। একদিন সরল বিশ্বাসে শম্ভুনাথের জিম্মায় লীলাবতীকে রেখে সে দুদিনের জন্য ব্যবসার কাজে শহরে গেল। লীলাবতীকে একা পেয়ে শম্ভুনাথ তাঁর সাথে জোর জবরদস্তি করে তাকে ভোগ করার চেষ্টা করল। লীলাবতী শম্ভুনাথকে বাটি দিয়ে মারতে যেতেই ভৈরনাথ ছুটে এসে ওই বাটির কোপ মেরে তার গলা কেটে ফেলল। দেহটা বস্তাবন্দি করে খরস্রোত নদীর জলে ভাসিয়ে দিল। এদিকে হরেন নিতাইকে ভৈরনাথের আখড়া থেকে বেরোতে দেখে ফেলেছিল। সেদিনই সে শ্মশান সাধুর আসল পরিচয় জেনে ফেলে। নিতাই আখড়া থেকে বেরিয়ে যাবার পর সাধু বাবা তার মাথার জটা আর দাড়ি গোপ খুলে তক্তা পুষে বসেছিল। পাশে বসে তার অনুচর নকুল তাল পাতার পাখা দিয়ে বাতাস করছিল। হরেনের ফতুয়ার পকেটে তখনও কৃষ্ণমোহনের দেওয়া তার ভাই কেষ্টা অর্থাৎ কৃষ্ণনাথের ছবিটা রাখা ছিল। সেই ছবিটা বের করে পরবর্তীকালে শম্ভুনাথের কাছে গুপ্তবিদ্যা শিখে সাধক ভৈরনাথ নামে আত্মপ্রকাশ করে। চন্দ্রনাথকে হত্যা করে সিদ্ধেশ্বর এবং শ্মশান সাধুর ছদ্মবেশে বসবাস করতে থাকে। সে খুনের আসামি। নিজের অপকীর্ত আড়াল করতে বাড়ি থেকে পালিয়ে নাম ভাঙিয়ে কখনো সিধুর বেশে, কখনো সাধু সেজে লোকের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছিল এতদিন ধরে, যা তার দাদাদের কাছে কল্পনাতীত ছিল।
কেষ্টা যে পালিয়ে গিয়ে এসব দুষ্কর্ম করে বেড়াচ্ছে তা তাঁরা ঘুণাক্ষরেও টের পাননি। সে তো মূর্খের মতন ছুটে পালাতে যাচ্ছিল, চন্দ্রনাথের বাঁশিটা তার চোখের সামনে উড়ে এসে হাওয়ায় দোল খেতে খেতে আপনা আপনিই বাজতে লাগলো। তারপর ভৈরনাথের এক কান দিয়ে ঢুকে এফোর ওফোর করে অন্য কান দিয়ে বেরিয়ে গেল। ফিনকি দিয়ে রক্তের ধারা ছিটকে এসে গোটা উঠোন ভরে গেল। ঠিক সেই মুহূর্তে হরেন পরেশনাথ, হরিনাথ এবং শিবচরণকে সাথে নিয়ে হাজির হলো সেখানে। আসার পথে হরেন সদরখানায় খবর দিয়ে এসেছিল অতিরিক্ত রক্তপাতে সিধু তখন রীতিমতো ধুঁকছে। হরেন এসে ভৈরনাথের নকল দাঁড়ি গোঁফ উপড়ে নিল। ততক্ষণে তার সর্বাঙ্গ আঁচড়ে ঠুকরে তাকে তিলে তিলে মারছিল চন্দ্রনাথের পোষ্য সেই রাত চড়া পাখিটা। তার উপর যোগ হলো রুলের বাড়ি আর বুটের আঘাত। পুলিশ এসে হাত কড়া পরিয়ে ধরে নিয়ে গেল তাকে। পরেশনাথ, হরিনাথ ও ভাই কৃষ্ণনাথের কৃতকর্মের জন্য চরম লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তারা অন্ধকারে মুখ লুকোলেন। লীলাবতীর আত্মা ক্রুদ্ধ জ্বলন্ত চোখে শিবচরণের দিকে তাকিয়েছিল। তার অপার্থিব দৃষ্টি থেকেও ঘৃণা ঝরে পড়ছিল। শিবচরণের ক্ষমা চাইবার সাহস ছিল না। অন্ধবিশ্বাসের ফল যে কতটা মারাত্মক হতে পারে তা দেখে শিবচরণ নিজের প্রতি ঘেন্নায় নিজেকে ধিক্কার দিতে লাগলো। বাড়ি ফিরে সেদিন রাতেই নিজেকে শেষ করে দিয়েছিল সে। নিতাই কোথায় যেন উধাও হয়ে গিয়েছিল। তার ক্ষতবিক্ষত গলা কাটা মৃতদেহ পাওয়া গেল শ্মশান ঘাটের জঙ্গলে। চন্দ্রনাথের আত্মা হরেনকে তার অলৌকিক বাঁশিটা উপহার দিয়ে বলে গেল, হরেন, এই বাঁশির কাছে তুই যা চাইবি তাই পাবি। উদয়নাথ ফিরে এলেই সে যেন আমার পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি বিলি করে দেয়। চন্দ্রনাথের আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। হরেন চোখের জলে বিদায় জানালো তার পাগলা বাবাকে। গ্রামবাসীরা সকলেই ভারাক্রান্ত মনে যে যার ঘরে ফিরে গেল। এই ঘটনার কয়েকদিন বাদে উদয়নাথ ফিরে এলেন। চন্দ্রনাথের মৃত্যু শোকে তিনি একেবারে ভেঙে পড়লেন। ধর্মীয় সভায় যাওয়া কাল হয়ে দাঁড়াবে সেটা তার ভাবনার অতীত ছিল। হরেন তাকে তার কর্তব্যের কথা মনে করিয়ে দিল। উদয়নাথ ধীরে ধীরে নিজেকে সামলে নিলেন। তারপর একদিন সেই মহৎ কাজে লিপ্ত হলেন। একদিন মাঝরাতে পরেশনাথ এবং হরিনাথের ডাক পড়ল শহরের কেন্দ্রীয় কারাগারে। রাতের তৃতীয় প্রহরে তারা হরেনকে নিয়ে কারাগারে উপস্থিত হলেন। ভিতর থেকে চিৎকার, চেঁচামেচি আর বীভৎস হাসির শব্দ ভেসে আসছে। কর্তৃপক্ষ তাদের সেল নাম্বার 305-এর কাছে নিয়ে গেল। সেলের বাইরে দাঁড়িয়ে কারাকর্মীরাও তখন একটা ভয়াবহ দৃশ্য দেখে ভয়ার্ত চোখে তাকিয়ে রয়েছে। তাদের কারো সেলের ভিতর যাবার সাহস নেই। সেখানে এক বিরাট তাণ্ডব লীলা চলছে। অদৃশ্য কোনো নারীর শাঁখা পলা পরা দুটো হাত এসে কয়েদির গলা চেপে ধরেছে। সাথে ভেসে আসছে ক্রুদ্ধ গর্জন আর অদ্ভুত অট্টহাসি। কখনো ভৈরনাথের গলার টুঁটি চেপে, কখনো ওর চুলের মুঠি ধরে বলছে, পাপিষ্ঠ, আজ তোর শেষ দিন, একটু পরেই তুই খতম হয়ে যাবি। বিধ্বস্ত ভৈরনাথ ধুঁকতে ধুঁকতে হাত জোড় করে বারবার মুহূর্তের মতো ক্ষমা চাইছিল সকলের কাছে।
হরেনের দিকে তাকাতেই হরেন রাগে চিৎকার করে বলল, মহাপাপই তুই! কি নামে ডাকবো তোকে শয়তান? ভৈরনাথ, সিদ্ধেশ্বর নাকি কৃষ্ণনাথ? আজ আমার হাতেই তোর মৃত্যু হবে। রাগে উত্তেজনায় কাঁপতে কাঁপতে সেলের ভিতর ঢুকে পড়তে উদ্যত হলেন হরেন চাষি। সবাই তাকে শান্ত করে সেখান থেকে সরিয়ে নিয়ে গেল। পরেশনাথ ঘৃণায় দৃষ্টিতে কেষ্টার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। তারপর সেল ছেড়ে এগিয়ে গিয়ে রাগে কাঁপতে কাঁপতে বললেন, জেলার সাহেব, এই অমানুষ শয়তানটাকে আমার ভাই ভাবতেও লজ্জা লাগে। ওর যা হয় হোক, ও সকলের কাছে আমাদের মাথা হেট করে দিয়েছে। আপনি খুব তাড়াতাড়ি ওর ফাঁসির ব্যবস্থা করুন। ওর মতো শয়তান পিশাচ যতদিন বেঁচে থাকবে, আমাদের মাথায় ততদিন কলঙ্কের দাগ রয়ে যাবে। হরিনাথও একই কথা বললেন। সেলের ভিতর যে অতিপ্রাকৃত শক্তির আগমন ঘটেছে, তার অপ্রতিরোধ শক্তির সাথে পেরে ওঠা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আসামি ভৈরনাথের সারা গায়ে তীক্ষ্ণ নখের আঁচড়, চামড়া ফেটে রক্তরস চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। তোবড়ানো ভাঙা গাল চোয়াল খুলে এক পাশ থেকে ঝুলছে। ক্ষতবিক্ষত চেহারা, মাথা ফেটে রক্ত ঝরছে। চিবুকে গলায় অজস্র গভীর ক্ষতচিহ্নে ভরা। নাক মুখ দিয়ে রক্ত ঝরছে তার। তবু সেই অবস্থায় অদৃশ্য কারো ইশারায় চতুষ্পদ জন্তুর মতন হাতে পায়ে ভর দিয়ে সেলের সর্বত্র ছুটে বেড়াচ্ছে। নাক মুখ দিয়ে ঘর ঘরে বিশ্রী জান্তব শব্দ বেরিয়ে আসছে। কখনো শূন্যে উঠে যাচ্ছে, কখনো সজোরে মাটিতে এসে মুখ থুবড়ে পড়ছে। ধীরে ধীরে সেলের অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো এক অপার্থিব নারী মূর্তি, লীলাবতীর অতৃপ্ত আত্মা। ভৈরনাথ সেদিন শুধু লীলাবতীকেই হত্যা করেনি, তার ভ্রূণ হত্যাও করেছিল। লীলাবতী তখন 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল। ভৈরনাথের মেরুদণ্ড ভেঙে গিয়েছে, তার উঠে দাঁড়াবার ক্ষমতা ছিল না। হঠাৎ তার পায়ের দিক থেকে কি যেন একটা তার শরীর বেয়ে উঠে সাপের মতন পেঁচিয়ে ধরল তাকে। ভৈরনাথ ভয়ে চেঁচাতেও ভুলে গেল। সে জানে চেঁচিয়ে কোনো লাভ হবে না, তার মৃত্যু অবধারিত। তবু বাঁচার শেষ চেষ্টা চালিয়ে গেল। ব্যর্থ হলো শেষে। সকলে দেখল একটা লম্বা গর্ভ নাড়ি বেরিয়ে এসেছে লীলাবতীর শরীর থেকে। সেটা ভৈরনাথের গলা শক্ত করে পেঁচিয়ে ধরেছে যেন। ভৈরনাথ বহু চেষ্টা করেও সেই শক্ত বাঁধন খুলতে পারল না। কিছু বলার শক্তিটুকুও সে হারিয়ে ফেলল। অস্পষ্ট গোঙানির শব্দ ভেসে এলো শুধু। সে অনুভব করল তার গলায় একটু একটু করে চাপ বাড়ছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিল অনেক আগেই। তবু হাত জোর করে শেষবারের মতন ক্ষমা চাইল। ততক্ষণে গলার চাপ চরম সীমায় পৌঁছে গিয়েছে। গোটা কারাগার কেঁপে উঠল লীলাবতীর অপার্থিব হাসির আওয়াজে। অনেকেই ভয়ে ভয়ে চোখ বুজে ফেলেছিল। ওদিকে ভৈরনাথ বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়েছিল সিলিংয়ের দিকে। সে মৃত্যুর অপেক্ষা করছিল। হঠাৎ গলা থেকে নারীর বেষ্টনীটা আলগা হয়ে গেল। লীলাবতী এতক্ষণে অদৃশ্য হয়ে গিয়েছে। ভৈরনাথের ছুটে পালাবার ক্ষমতা ছিল না। মুক্তির আনন্দে তাই বুক ঘষ্টাতে ঘষ্টাতে সেলের গেটের দিকে এগিয়ে আসছিল। হঠাৎ লীলাবতীর অতি প্রাকৃত হাসির আওয়াজ ভেসে এলো এবার। ভৈরনাথ কিছু বুঝে ওঠার আগেই একটা কুঠার এসে
তার মাথা দুফাঁক করে দিল। শয়তান ভৈরনাথের রক্তাক্ত দেহটা সেলের মেঝেতে লুটিয়ে পড়ল, স্থির হয়ে গেল চিরদিনের মতো। ঘটনার আকস্মিকতায় সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। আস্তে আস্তে তারা সম্বিত ফিরে পেল। লীলাবতীর অতৃপ্ত আত্মা ধীরে ধীরে সেই জায়গা ছেড়ে চলে গেল। সবাই বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকেই। শেষ হলো মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে লীলাবতীর প্রতিশোধ। গল্পটি কেমন লাগলো আমাদের জানান অবশ্যই। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আগামী আরেকটি গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।